প্রিয় এসএসসি শিক্ষার্থী, এসি একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমরা মডিফায়ার পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, মডিফায়ার পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মডিফায়ার পার্ট 3 নিয়ে আলোচনা করব। মডিফায়ার পার্ট 3 তে আমরা আলোচনা করব ডিটারমিনার নিয়ে। আমরা জানি যে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভস, পসেসিভস, নিউমেরালস এবং কোয়ান্টিটিস, এই পাঁচটিকে ইংরেজিতে ডিটারমিনার বলা হয়ে থাকে। আমরা আর্টিকেল সম্পর্কে আলোচনা করেছি, ডেমনস্ট্রেটিভস নিয়ে আলোচনা করেছি, আমরা পসেসিভস নিয়ে আলোচনা করেছি, আমরা নিউমেরালস নিয়ে আলোচনা করেছি অর্থাৎ সংখ্যাবাচক ওয়ার্ড, আমরা কোয়ান্টিটিস নিয়ে আলোচনা করেছি অর্থাৎ পরিমাণবাচক ওয়ার্ড আলোচনা করেছি। এই কোশ্চেনটা অনেক কঠিন। যখন ডিটারমিনার চাওয়া হবে ইউজ ডিটারমিনার, তখন আনসারটা আর্টিকেল হতে পারে, ডেমনস্ট্রেটিভস হতে পারে, পসেসিভস হতে পারে, নিউমেরালস হতে পারে এবং কোয়ান্টিটিস হতে পারে। এটা ডিপেন্ড করবে বাংলার উপর, তুমি কোনটা ব্যবহার করবে। ইন ডেজ দে ওয়ার ভেরি হ্যাপি। আমরা জানি তখনকার দিনে, ইন দোজ ডেজ একটা ফ্রেজ, এখানে আমরা ডেমনস্ট্রেটিভস একটা ওয়ার্ড আমরা ব্যবহার করি যে ইন দোজ ডেজ, তখনকার দিনে দে ওয়ার ভেরি হ্যাপি। এখানে আমরা ডিটারমিনেন্ট হিসেবে দোজ ব্যবহার করতে পারি। নেক্সট, হি ইজ দ্য ড্যাশ গ্যাপ বয় ইন দ্য ক্লাস। যদি আমরা মনে করি যে হি ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে দ্বিতীয় অবস্থানে আছে, তো আমরা এখানে নিউমেরালস একটা ইউজ করতে পারি সেকেন্ড হিসাবে। নেক্সট, এভরিবডি শুড লাভ গ্যাপ কান্ট্রি। আমরা এখানে একটা পসেসিভ ইউজ করতে পারি, কারণ এখানে একটা পসেসিভ এর প্রয়োজন আছে। আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান এর পসেসিভ হচ্ছে হিজ। আমরা এখানে একটা পসেসিভ ইউজ করতে পারি হিজ। নেক্সট, উই কান্ট গো গ্যাপ সিঙ্গেল ডে উইদাউট কম্পিউটার। এখানে একটা আর্টিকেলের প্রয়োজন আছে। উই কান্ট গো সিঙ্গেল ডে উইদাউট কম্পিউটার ছাড়া আমরা একদিনও চলতে পারি না। এখানে আর্টিকেল নিডস। কাজে আবারও বলি, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, নিউমেরালস, কোয়ান্টিটিস, এই পাঁচটিকেই বলা হয় ডিটারমিনার। নেক্সট, কোয়ান্টিফায়ার। নাম্বার এবং কোয়ান্টিটি ব্যবহার করতে হবে, কোয়ান্টিটি এবং নাম্বার ব্যবহার করতে হবে। অর্থাৎ কোয়ান্টিফায়ার চাওয়া হলে অবশ্যই তোমাদের সংখ্যাবাচক ওয়ার্ড অথবা পরিমাণবাচক ওয়ার্ড ব্যবহার করতে হবে। দ্য মুসলিমস সে প্রেয়ার্স গ্যাপ টাইমস ইন আ ডে। এখানে কোয়ান্টিফায়ার হিসেবে আমরা একটা নাম্বার ব্যবহার করতে পারি যে 5 টাইমস, 5 বার নামাজ পড়ে, এটা একটা নাম্বার। হি হ্যাজ ড্যাশ মানি, গ্যাপ মানি, তার প্রচুর টাকা আছে। আমরা এখানে কোয়ান্টিটি হিসেবে মাস এই শব্দটা ব্যবহার করতে পারি। যদিও টাকাকে গণনা করা যায়, কিন্তু মানিকে আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য করা হয়। এজন্য এখানে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণবাচক ওয়ার্ড ব্যবহার করতে হবে। নেক্সট, প্রেজেন্ট পার্টিসিপল। সংক্ষেপে ভার প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমরা নন ফাইনিট ভার অধ্যায়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল আমরা দেখেছি, শুনেছি, পড়েছি। সংক্ষেপে ভার প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। এখানে একটা নোট আছে যে কেমন দিয়ে প্রশ্ন করিতে হবে, তাহলে আমরা শুধু প্রেজেন্ট পার্টিসিপল পাবো, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পাবো না। আমাদের দরকার প্রেজেন্ট পার্টিসিপল। কখনো প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, আবার কখনো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে হবে। তাই এই দুটোকেই আমি আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। ভার প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। নোট কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা উদাহরণ চলে যাই। ডোন্ট গেট ডাউন ফ্রম এ গ্যাপ ট্রেন। যে ট্রেন থেকে কখনো নামিও না। কেমন ট্রেন থেকে নামবো না? যে রানিং, চলন্ত ট্রেন থেকে আমরা নামবো না। কেমন দিয়ে প্রশ্ন করতে হবে এবং ভার্বটাকে আমাদেরকে আইএনজি রূপ দেখাইতে হবে, তবেই এটা হয়ে যাবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য আমরা এখানে রান না লিখতে হবে রানিং। ওকে। নেক্সট, ক্রিকেট ইজ অ্যান গ্যাপ গেম। কেমন খেলা ক্রিকেট? এক্সাইটিং, অনেক
উত্তেজনাকর খেলা। তো আমরা এখানে কেমন খেলা, এক্সাইটিং গেম। কেমন গেম, এক্সাইটিং গেম। আমরা এখানে এক্সাইটিং ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করলাম, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। নেক্সট প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমি এখানে দেখিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল প্লাস ওয়ার্ড, ভার্ব আইএনজি ইউজ করব, তারপর আমরা কিছু একটা, দুইটা, তিনটা, চারটা আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারি, যতটা লাগবে। এখন অনেকেই প্রশ্ন করে, স্যার আমি কিভাবে ভার্ব আইএনজি ইউজ করব, কিভাবে আমি অনেক ভার্ব আছে পৃথিবীতে, কোন ভার্ব আমি নেব? একটা নোট তোমরা এখানে দেখো যে ক্রিয়াসহ ইয়া বা চলমানতা প্রকাশ পাবে। একটা আমরা উদাহরণ দেখি দুইটা। আই স এ বেগার, আমি একজন ভিক্ষুককে দেখলাম, বেগিং ফ্রম ডোর টু ডোর, ধারে ধারে ভিক্ষা করছে। ভিক্ষা করাটা চলমান অবস্থায় ছিল, চলমানতা প্রকাশ পেয়েছে, কাজেই রানিং অবস্থায় ছিল। কাজেই আমরা এটাকে লিখতে পারি বেগিং ফ্রম ডোর টু ডোর। নেক্সট, এ ভিলেজ ডক্টর ট্রিটস দ্য পেশেন্টস, একজন গ্রামের ডাক্তার রোগীদের চিকিৎসা দেন সামান্য ফি নিয়ে, সামান্য ফি গ্রহণ করিয়া, গ্রহণ করে। যখন ক্রিয়ার সঙ্গে আমরা ইয়া বা এ আনবো তখন অটোমেটিক্যালি ভার্ব প্লাস আইএনজি চলে আসবে, এবং এটিই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো আমরা এখানে ইউজ করতে পারি যে টেকিং এ স্মল ফিজ। কাজে প্রেজেন্ট পার্টিসিপল বের করার নোট এবং প্রেজেন্ট পার্টিসিপল বের করার নোট এক নয়, একটু ভিন্ন আছে। আমরা এখন পাস্ট পার্টিসিপল নিয়ে কথা বলবো। আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কেই পাস্ট পার্টিসিপল বলা হয় সংক্ষেপে। এখানে একটা নোট দেয়া আছে যে ক্রিয়ার সঙ্গে যখন ত আসে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। উদাহরণ দেখো, হি ইজ অ্যান ম্যান, হি ইজ অ্যান ম্যান, হি ইজ অ্যান এডুকেটিং ম্যান, হি ইজ অ্যান এডুকেটেড ম্যান। যদি আমরা এডুকেটিং ব্যবহার করি তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, যদি আমরা এডুকেটেড ব্যবহার করি তাহলে হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ তিনি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত। কাজে এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে উত্তরটা আমরা লিখতে পারি এডুকেটেড। আমি এখানে বলছি সাধারণত প্রকাশ পাবে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। ক্রিয়া প্লাস ত আসতেও পারে, নাও আসতে পারে। মিউজিক ইজ দ্য মেডিসিন, মিউজিক ইজ দ্য মেডিসিন অফ হার্ট, অর্থাৎ সঙ্গীত হচ্ছে ভাঙ্গা হৃদয়ের ঔষধ। ভাঙ্গা, আমরা এখানে কি লিখবো? ব্রেক হার্ট না ব্রোকেন হার্ট? আমাদেরকে ব্রোকেন হার্ট লিখতে হবে, কারণ পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 ব্যবহার করতে হবে। ব্রোকেন হার্ট আমরা এখানে ব্যবহার করব। নেক্সট, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। খুবই সোজা, পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব, V3 ব্যবহার করব শুরুতে, এরপর কিছু ওয়ার্ড দিব, একটা, দুইটা, তিনটা, যতটা লাগে আর কি, হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আই হ্যাভ বট এ নভেল, আমি একটা উপন্যাস কিনেছি, রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর, যে উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজ পেসিভ ধারণা দেবে। এখানে একটা নোট তোমরা লিখে নিতে পারো যে পাস্ট পার্টিসিপল পেসিভ ধারণা দেবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজ পেসিভ ধারণা দেবে। দেখা যাক পরের সেন্টেন্সে আমরা পেসিভ ধারণা দেয় কিনা প্রমাণ করি। দ্য হাউস গ্যাপ কলাপসড ইয়েস্টারডে, যে বাড়িটা ধরো 1800 সালে নির্মাণ করা হয়েছিল, কলাপসড ইয়েস্টারডে গতকাল
ধসে গেছে। নির্মাণ করার কাজ হাউস করতে পারে না, কাজে এটা প্যাসিভ ধারণা দিয়েছে, কাজে এখানে আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ V3 ব্যবহার করতে হবে। বিল্ড ইন 18 আমাদের পাস্ট পার্টিসিপাল ফ্রেজ হয়ে গেল। নেক্সট জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি জেরান্ড। একটা পার্থক্য আমরা করতে পারি এখানে, যে কি দিয়ে প্রশ্ন করে যে ভার্ব আইএনজি পাওয়া যায় সেটি হচ্ছে জেরান্ড। তো আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করলে যে ভার্ব আইএনজি আসবে সেটাই হচ্ছে জেরান্ড। হি ওয়ান্টেড টু নো, তিনি জানতে চেয়েছিলেন। মাই আমার, তিনি আমার পড়াশোনা জানতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু নো মাই স্টাডি আমরা লিখব, নাকি লিখব হি ওয়ান্টেড টু নো মাই স্টাডি? আমাদের এখানে স্টাডি না লিখে স্টাডি লিখতে হবে, কারণ জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। আমাদের এখানে স্টাডি লেখা যাবে না, এখানে স্টাডির মধ্যে আইএনজি নাই, এখানে আমাদের স্টাডি লিখতে হবে। কি, আমার কি জানতে চেয়েছিল? স্টাডিং, কি দিয়ে প্রশ্ন করে আমরা ভার্ব আইএনজি পেয়েছি, কাজেই এই ভার্ব আইএনজির পরিচয় হচ্ছে জেরান্ড। গ্যাপ ইজ এ ব্যাড হ্যাবিট, তাহলে এখানে আমাদের একটা নেক্সট জেরান্ডিয়াল ফ্রেজ, জেরান্ড প্লাস ওয়ার্ড। যখন জেরান্ডের পরে আমরা কিছু ওয়ার্ড যুক্ত করব, এটা জেরান্ডিয়াল ফ্রেজ হয়ে যাবে। আমরা জেরান্ডিয়াল ফ্রেজের উপর একটা উদাহরণ দেখি, সেটি হচ্ছে ড্যাশ ইজ এ ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস। যদি এমন হয় যে পরীক্ষায় নকল করা একটা খারাপ অভ্যাস, তাহলে কপিং ইন দ্য এক্সামিনেশন, শুধু কপিং হচ্ছে জেরান্ড, কিন্তু কপিং ইন দ্য এক্সামিনেশন হচ্ছে জেরান্ডিয়াল ফ্রেজ। আমরা এখানে লিখব জেরান্ডিয়াল ফ্রেজ, কাজে লিখতে হবে কপিং ইন দ্য এক্সামিনেশন ইজ এ ব্যাড হ্যাবিট। হ্যাঁ, মোটামুটি আমরা মডিফায়ার পার্ট 3 নিয়ে আলোচনা শেষ করতে পেরেছি সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। আগামী ক্লাসে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।